ঘটনাটি ১৯৭২ সালের। এটি একটি সত্য ঘটনা। ফ্লাইট নাম্বার ৫৭১-এ দক্ষিণ আমেরিকা থেকে স্যান্টিয়াগো, চিলির দিকে একটি রাগবি টিমের প্লেয়ারদের নিয়ে যাওয়া হচ্ছিল। এই বিমানে মোট ৪৫ জন যাত্রী ছিল। বিমানটি যখন অ্যান্ডিজ নামের একটি বৃহৎ পর্বতমালার উপর দিয়ে যাচ্ছিল, তখন মারাত্মক এক তুষার ঝড়ের কবলে পড়ে পাইলট তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে বিমানটি একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খায় এবং ভেঙে দুই ভাগ হয়ে যায়। বিমানের সামনের অংশটি যাত্রীসহ অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে, আর তাতে অনেক যাত্রী মারা যায় এবং বাদবাকি যাত্রীরা কোনো মতে প্রাণে বেঁচে যায়। একজন যাত্রী বিমানের পাইলটের কাছে যায়, কিন্তু পাইলটও ততক্ষণে মারা গেছিল। আতঙ্কিত হওয়া সত্ত্বেও আহতরা প্রত্যেকে একে অপরের সাহায্য করে, কিন্তু রাত হওয়ার সাথে সাথেই তাপমাত্রা কমতে শুরু করে আর ঠান্ডা এতটাই বেড়ে যায় যে তা সহ্য করা কঠিন হয়ে পড়ে। বিমানের ভাঙা অংশ দিয়ে কনকনে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করে। কয়েকজন যাত্রী মারাত্মক ভয় পেয়ে যায়, কিন্তু বাকি যাত্রীরা ওই কয়েকজনকে সাহস যোগায়। তারপর তারা বিমানের খোলা অংশটি জিনিসপত্র এবং মৃতদেহ দিয়ে বন্ধ করে দেয়। পরদিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে, তখন দেখে যে ঝড় থেমে গেছে, কিন্তু ততক্ষণে আরও কয়েকজন যাত্রী মারা গেছিল। এরপর তারা সবাই বিমানের বাইরে বেরিয়ে আসে। বাইরে এখন ঠান্ডা অনেক কম, কারণ রোদ উঠেছে, কিন্তু এবার তাদের যত জলদি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এই জায়গায় বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব নয়। এরপর তারা সকলে তাদের কাছে যতটুকু খাবার দাবার ছিল সব একত্রিত করে এবং সেখান থেকে সকলকে সমান পরিমাণে খাবার দেওয়া হয়। তারা সকলেই মনে করে যে এই বিমান দুর্ঘটনার সংবাদ এতক্ষণে তাদের সরকার জেনে গেছে এবং শীঘ্রই হয়তো তাদের উদ্ধার করার জন্য লোকজন চলে আসবে। তাই তারা সবাই সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। এদের বিমানটা যেখানে ভেঙে পড়েছে সেই জায়গাটি চারিদিক থেকে উঁচু পাথরে ঘেরা, যার কারণে এখান থেকে বের হওয়া খুবই কঠিন। এরই মধ্যে তারা আকাশে একটি উদ্ধারকারী বিমান দেখতে পায়। বিমানটা দেখে তারা সকলেই আনন্দে মেতে ওঠে, কারণ এই বিমানটি এখানে তাদেরই খুঁজতে এসেছে। কিন্তু তারা ওই বিমানটির থেকে এতটাই দূরে রয়েছে যে বিমানের কেউই তাদের দেখতে পায় না। তবুও সবাই চিৎকার করে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিমানটি তাদের চোখের সামনে দিয়ে চলে যায়। এখন যে করেই হোক এই পরিবেশে তাদের বেঁচে থাকতে হবে, যতক্ষণ না কেউ তাদের উদ্ধার করতে আসছে। এইভাবে ঠান্ডা বরফের মধ্যে ৩ দিন কেটে যায়, আর এই ৩ দিন পর ন্যান্ডো নামের একটি আহত ছেলের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরা মাত্রই সে তার বোনের কাছে যায়। তার বোনের অবস্থা খুবই খারাপ। ন্যান্ডো তার বোনের কাছ থেকে জানতে পারে যে তাদের বাবা মা এত ঠান্ডা সহ্য না করতে পেরে মারা গেছেন। এই খবর শুনে ন্যান্ডো প্রচণ্ড ভেঙে পড়ে। এখানে তাদের পান করার মতো জলটুকুও নেই, সবই জমে বরফ হয়ে গেছে। তাই তারা এবার বরফ গলাতে শুরু করে। তারপর প্রত্যেকের ব্যাগ দ্বারা বরফের উপর একটি যোগ চিহ্ন তৈরি করে, যাতে ওপর থেকে কোনো বিমান গেলে এই চিহ্নটি দেখতে পায় এবং বুঝতে পারে যে জীবিত প্যাসেঞ্জাররা এই স্থানেই রয়েছে। পরবর্তী দিন সেখানে আবার একটি বিমান তাদের সন্ধানে আসে, আর এবারও তারা বিমানটি দেখে খুব খুশি হয়, কারণ এবার তারা অনেকগুলো ব্যাগ দিয়ে বেশ বড় আকারের একটি চিহ্ন তৈরি করেছে, যা খুব সহজেই ওই বিমান থেকে দেখতে পারবে। এরপর তারা ওই বিমানের দিকে আয়না দিয়ে সূর্যের আলো প্রতিফলন করে, যাতে পাইলট তাদের এই লোকেশন বুঝতে পারে। কিন্তু এত চেষ্টা করেও কোনো লাভ হয় না, কারণ বিমানটি এবারও তাদের চোখের সামনে দিয়ে চলে যায়। এরপর তারা সকলে সিদ্ধান্ত নেয় যে বিমানের আর একটা অংশ যেখানে ভেঙে পড়েছে এবার তারা সেখানে যাবে, কারণ সেই ভাঙা অংশের মধ্যে বিমানের ব্যাটারি রয়েছে এবং যদি তারা ওই ব্যাটারিগুলোকে এখানে নিয়ে আসে তাহলে তারা ওই ব্যাটারির দ্বারা রেডিও চালু করতে পারবে, আর ওই রেডিওর মাধ্যমে তারা কারো না কারোর সাথে ঠিকই যোগাযোগ করতে পারবে। এরপর এদের মধ্যে থেকে কয়েকজন ওই ব্যাটারি আনার জন্য রওনা দেয়, কিন্তু যখনই তারা পাহাড়ের ওপরে পৌঁছায় তখন তারা লক্ষ্য করে যে এতদিন ধরে যে স্থানে তারা সকলে রয়েছে সেই জায়গাটি পাহাড়ের অনেক গভীরে। সেই কারণে উদ্ধারকারী বিমান তাদের খুঁজে পায়নি। এরপর আবার তারা ব্যাটারি আনার উদ্দেশ্যে রওনা দেয়। তখনই হঠাৎ বরফের ধস নামা শুরু হয়, তাই বাধ্য হয়ে সবাইকে ফিরে আসতে হয়। এরপর 7 দিন এইভাবেই কেটে যায়। ধীরে ধীরে তাদের খাবারও শেষ হতে থাকে। এখানে কোনো গাছ নেই, প্রাণীও নেই, তাই এখন এদের বেঁচে থাকার জন্য কোনো না কোনোভাবে খাবারের ব্যবস্থা করতেই হবে। তাই তারা পাথরের উপর জমে থাকা শ্যাওলা খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা এতটাই বিস্বাদ যে তারা কেউই তা খেতে পারে না। এরপর একদিন ন্যান্ডো বলে যে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য এখন যদি আমার মৃত সঙ্গীদের শরীরের মাংসও খেতে হয় আমি তাও খাবো। কিছু লোক ন্যান্ডোর সাথে একমত হয়, আবার কিছু লোক বলে যে এমনটা করলে জন্তু জানোয়ার আর আমাদের মধ্যে কি তফাৎ থাকলো। এরপর এক একটা দিন কাটতে থাকে আর সকলের ক্ষুধাও বাড়তে থাকে। একজন তার কাছে থাকা সিগারেট ভেঙে খেতে শুরু করে, এমনকি জুতোর ফিতাও খাওয়ার চেষ্টা করে। এইভাবে আরও 3 সপ্তাহ পার হয়। সকলে এবার মনোবল হারিয়ে ফেলে। ন্যান্ডোর বোনের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই সেও মারা যায়।
ন্যান্ডো এই প্লেন দুর্ঘটনায় তার বাবা মাকে হারায় এবং অবশেষে বোনকেও হারায়। আর এখন তার নিজেকে বাঁচাতে হলে কিছু না কিছু করতেই হবে। তাই বাধ্য হয়ে এবার কয়েকজনে মিলে মৃতদেহগুলির মাংস কুড়ে কুড়ে খেতে শুরু করে। কয়েকদিন পরে তারা বরফের নিচে চাপা পড়ে থাকা একটি ব্যাগ খুঁজে পায়। ওই ব্যাগের ভেতরে অনেক জিনিসপত্র ছিল এবং একটি রেডিওও ছিল। রেডিওটি চালু করার পর তাতে কোনো সিগন্যাল আসে না, তাই তারা একটি অ্যান্টেনা তৈরি করে এবং সেই অ্যান্টেনার সাহায্যে এবার রেডিওতে সিগন্যাল আসে। এরপর তারা ওই রেডিওতে সংবাদ শুনে জানতে পারে যে তাদের খুঁজে বের করার জন্য সরকার থেকে বহুবার উদ্ধারকারী বিমান পাঠিয়েছে, কিন্তু ওই বিমান থেকে তাদের কোনো সন্ধানই পাওয়া যায়নি। তাই সরকারিভাবে উদ্ধারের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সরকারের ধারণা যে এই প্লেন ক্র্যাশে সমস্ত যাত্রীরাই মারা গেছে এবং বরফের নিচে চাপা পড়ে গেছে। এই সংবাদ শুনে সকলেই হতাশ হয়ে পড়ে। এখন এদের নিজেদের জীবন বাঁচাতে হলে এখান থেকে বেরোনোর ব্যবস্থা নিজেদেরই করতে হবে, কারণ কেউ আর তাদের খুঁজতে আসবে না। তাই এবার যে 5 জন ব্যক্তি এতদিন মৃত শরীরের মাংস খাচ্ছিল না, এবার তারাও নিরুপায় হয়ে তা খেতে শুরু করে। পরবর্তী দিন এদের মধ্যে থেকে 3 জন এখান থেকে বেরোনোর জন্য পাহাড়ের ওপর দিকে যায়। পথ চলতে চলতে রাত হয়ে যায়, তাই তারা একটা জায়গায় গিয়ে থেমে যায়। চারিদিকে ততক্ষণে তুষারপাত শুরু হয়ে গেছিল। রক্ত জমিয়ে ফেলার মতো প্রবল ঠান্ডায় সবাই কাঁপতে শুরু করে। পরবর্তী দিন সকাল হবার পর তারা নিরুপায় হয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। ফিরে আসতেও তাদের প্রায় সারাটা দিন কেটে যায়। তারপর তারা বাকি যাত্রীদের বলে যে এখান থেকে বেরোনো অসম্ভব, কারণ পাহাড়ের উপর সর্বক্ষণই ঠান্ডা বাতাস বইছে, আর ওই ঠান্ডায় কোনো মানুষের পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। এরপর আবার রাত হয় এবং সকলে আবার সেই ভাঙা প্লেনের মধ্যে আশ্রয় নেয়। তখনই হঠাৎ বরফের ধস নেমে ওই প্লেনের উপরে আছড়ে পড়ে। বেশিরভাগ যাত্রীরাই ওই বরফের তলায় চাপা পড়ে যায়। তারা সকলেই একে অপরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ততক্ষণে একজন মহিলা মারা যায়। আর তখনই প্লেনের বাইরে একটি অদ্ভুত শব্দ শোনা যায়। সকলে বুঝতে পারে যে বাইরে তুষারঝড় শুরু হয়েছে। দেখতে দেখতেই ওই জোরালো হাওয়ায় প্লেনের ভেতরটা আবার বরফে ভরে যায়। এই ঝড় এতটাই বিপজ্জনক যে এতে আরও কয়েকজন যাত্রী মারা যায়। এই সব দেখে নিউমা নামের একটি ছেলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বিমানের জানলায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে, কারণ তাদের পুরো বিমানটাই তুষারের নিচে চাপা পড়ে গেছিল। ক্রমাগত জানলায় আঘাত করতে করতে একসময় কাঁচটা ভেঙে যায় এবং ওই কাঁচের একটা টুকরো নিউমার পায়ে ঢুকে যায়। কিন্তু তবুও সে থামে না এবং এইভাবে কয়েক ঘন্টা কঠোর পরিশ্রমের পর সে বরফ খুঁড়ে বাইরে বেরিয়ে আসে এবং ওই সুড়ঙ্গ ধরে ভেতরে থাকা অন্য সকলেও বাইরে বেরিয়ে আসে। নিউমা তখন লক্ষ্য করে যে তার পায়ের কাটা জায়গা থেকে একটুও রক্তপাত হচ্ছে না, কারণ ঠান্ডায় তা পুরো জমে গেছে। সেখানে কোনো ব্যথাও অনুভব হচ্ছে না। এরপর সবাই মিলে বিমানের ওপর থেকে সমস্ত বরফ সরিয়ে ফেলে, কিন্তু এত পরিশ্রমের কারণে ওদের মধ্যে একজন খুব দুর্বল হয়ে পড়ে। সবাই মিলে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না এবং সে মারা যায়। তার পকেটে একটি চিঠি পাওয়া যায়। সেই চিঠিটি সে তার বাবা মায়ের জন্য লিখেছিল। ওদের মধ্যে একজন সেই চিঠিটা খুব যত্ন করে রেখে দেয়। এরপর তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা আরও একবার চেষ্টা করবে এখান থেকে বেরোনোর জন্য, কারণ ইতিমধ্যে 36 দিন পার হয়ে গেছে। এবার নিউমা তার সঙ্গে কয়েকজনকে নিয়ে পাহাড়ের ওপরের দিকে এগোনো শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর নিউমা পাহাড়ের ওপর থেকে পড়ে যায় এবং তার সঙ্গীরা তার পায়ের ক্ষত জায়গাটি দেখতে পায়। নিউমা ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা নিউমাকে নিয়ে নিচে ফিরে আসবে, কিন্তু নিউমা তাদের বলে যে তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমি একাই ফিরে যেতে পারবো। এরপর তারা নিউমাকে রেখে ওপরের দিকে এগিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা এগোনোর পর তারা সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে বিমানের পেছনের ভাঙা অংশটি রয়েছে। পাহাড়ে ধাক্কা লাগার পর বিমানটি যখন দুভাগ হয়ে যায়, এই অংশটি তখন ছিটকে এসে এখানে পড়ে। বিমানের বাকি অংশটিকে খুঁজে পেয়ে তারা সকলেই খুব খুশি হয়। এরপর তারা পাহাড়ের নিচের বাদবাকি লোকেদের ওপরে ডেকে নেয়। তারপর সবাই মিলে খোঁজাখুঁজি করে সেখানে বেশ কিছু শীতের পোশাক পায় এবং অনেক খাবার দাবারও পায়, আর সেই ব্যাটারিটাও পেয়ে যায় যেটা তারা শুরু থেকেই খুঁজছিল। এরপর তারা রেডিও চালু করে খবর পাঠানোর চেষ্টা করে যে তারা এখনও বেঁচে আছে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ রেডিওটি পুরোপুরি খারাপ হয়ে গেছিল। এদিকে নিউমার অবস্থাও খুব খারাপ হয়ে যায়, তাই সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কারণ সে বুঝে যায় যে সে আর বাঁচবে না। তাই সে খাবার খেয়ে তা অপচয় করতে চায় না। এরপর তারা বিমানের পেছনের অংশে খুব বড় একটি ওয়াটারপ্রুফ কাপড় খুঁজে পায়। সেটা দিয়ে তারা প্রত্যেকের জন্য একটি করে স্লিপিং ব্যাগ তৈরি করে, যাতে তারা রাতে একটু ভালোভাবে ঘুমাতে পারে। পরবর্তী দিন তারা সেই ছোট রেডিওটি অন করে খবরে শুনতে পায় যে সরকার থেকে আরও একবার উদ্ধারকারী বিমান পাঠানো হবে তাদের খোঁজার জন্য, আর এটাই হবে শেষ চেষ্টা। এবার যদি তাদের খুঁজে না পাওয়া যায় তাহলে সরকার থেকে সমস্ত যাত্রীদেরই মৃত বলে ঘোষণা করা হবে। 58 দিন হয়ে গেছে এরা এখানে আটকে রয়েছে। নিউমাও প্রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যায়ে। মারা যাবার আগে নিউমা সবাইকে বলে যে আমি মারা গেলে তোমরা আমার শরীরের মাংস খেয়ে বেঁচে থেকো,
তোমাদের মধ্যে থেকে একজনও যদি এখান থেকে ঘরে ফিরতে পারে তাহলে আমার মৃত্যু বিফলে যাবে না। এই কথা বলার পর নিউমা মারা যায়। নিউমার বলা এই শেষ কয়েকটি কথায় সবাই আবার নতুন করে মনোবল ফিরে পায় এবং সিদ্ধান্ত নেয় যে তারা আবার এখান থেকে বেরোনোর চেষ্টা করবে। এরপর এদের মধ্যে থেকে দুজন পাহাড়ে ওঠা শুরু করে দেয়, কিন্তু যখন তারা পাহাড়ের চূড়ায় পৌঁছায় তখন তারা দেখে যে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। যতদূর নজর যায় ততদূর শুধুই পাহাড়। এখান থেকে বেরোনোর কোনো রাস্তাই তারা খুঁজে পায় না। তাই তারা আবার ফিরে যাওয়ার কথা ভাবে, কিন্তু তারা এটাও জানে যে ফিরে গেলেও তাদের মরতেই হবে, কারণ সেখানে বেঁচে থাকার মতো খাবার দাবার মজুদ নেই। তাই তারা ক্রমাগত সামনের দিকেই এগোতে থাকে এবং কয়েকদিন পথ চলার পর তারা একটি নদীর কাছে পৌঁছায়। নদীর জল দেখে তারা খুবই খুশি হয় এবং সেখান থেকে প্রচুর জল পান করে, কারণ তারা দীর্ঘ সময় ধরে তৃষ্ণার্ত। নদীর ওপারে তারা ঘোড়ার পিঠে একজন লোককে দেখতে পায়। প্রথমে তারা নিজেদের চোখের উপর ভরসা করতে পারে না। তারা ভাবে যে এটা হয়তো তাদের মনের ভুল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে যে এটা সত্যি। তারা চিৎকার করে লোকটির কাছে সাহায্য চায়, কিন্তু লোকটি তাদের কোনো কথাই বুঝতে পারে না, কারণ সে অনেক দূরে ছিল। তাই ওই লোকটি একটি পাথরের উপর কাগজ মুড়ে ওদের দিকে ছুঁড়ে মারে। তার সাথে লেখার জন্য একটি পেন্সিলও থাকে। এরপর ওই পেন্সিল দিয়ে ওরা ওদের দুরবস্থার কথা ওই কাগজটিতে লেখে। তারপর সেই কাগজটিকে পাথরে মুড়ে আবার ওই লোকটির দিকে ছুঁড়ে মারে। এরপর ওই লোকটি ওদের দুজনকে তার বাড়িতে নিয়ে যায় আর ওই চিঠিটা সরকারি বিভাগ এবং বিমান বাহিনীর কাছে পৌঁছে দেয়, যার ফলে সরকার জানতে পারে যে প্লেন দুর্ঘটনায় এরা সকলে মারা যায়নি। এরপর ওই লোকটা ওদের দুজনকে পেট ভরে খাবার খেতে দেয়। বহুদিন পর এরা ভালো খাবার দাবার খায়। অন্যদিকে যারা এখনো ওই পাহাড়ের নিচে আটকা পড়েছিল তারা রেডিওতে শুনতে পায় যে উদ্ধারকারী দল খুব শীঘ্রই তাদের কাছে পৌঁছে যাবে। তাই এবার তারা সকলে যতটা সম্ভব নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। এর কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে একটি হেলিকপ্টার চলে আসে এবং সবাইকে সেখান থেকে নিয়ে পাশেরই একটা গ্রামে পৌঁছে দেয়, যেখানে তাদের পরিবারের লোকেরা তাদের জন্য অপেক্ষা করছিল। এতদিন পর সবাই যে যার পরিবারের মানুষদের দেখে খুশিতে পাগল হয়ে যায়। এরপর তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হবার পর তারা প্রত্যেকে যে যার বাড়িতে ফিরে যাবে, কিন্তু ফিরে যাবার আগে তারা সকলে আর একটা রাত একসঙ্গে থাকতে চায় এবং সেই সব মর্মান্তিক মুহূর্তগুলোকে মনে করে। সঙ্গে এও মনে করে যে কিভাবে তারা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে ফিরেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে ৪৫ জনের মধ্যে ১৬ জনের প্রাণ বেঁচে যায় এবং এখানেই এই গল্পটি শেষ হয়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।